আজ সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো বলে ভাবলাম একটু বাজারও করে আনি আর একটু ঘুরেও আসি। গুড মর্নিং। আজ হচ্ছে শুক্রবার, সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, এখন 7:30 বাজে। তো আজকে অয়ন ছুটিও নিয়ে নিয়েছে, অয়নের অনেকগুলো ছুটি জমে থাকে। তো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটা ছুটি নিয়ে নাও, জাস্ট বাড়িতে বসে আড্ডা মারবো, গল্প করবো। তো আজকে সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে, 7টা 7:30টার সময় উঠেও পড়েছি। তো ভাবলাম স্কুটি নিয়ে জাস্ট একটু বেরিয়ে আসি আর তার সাথে একটুখানি বাজার করেও নিয়ে আসবো পাড়া থেকে। এখানে বেরোনো মানে কি বলতো, উইকডে তো আমরা ছুটি নিয়েছি কিন্তু কোনো ছুটির দিন তো নয়। তো এর জন্য হেভি জ্যাম থাকবে, হেভি ট্রাফিক থাকবে। তো যাই হোক একটু জাস্ট ঘুরেই চলে আসবো, একটু বাজারপত্র নিয়ে নেবো, আলু পেঁয়াজ এগুলো নিয়ে নেবো। তার সাথে একটুখানি স্কুটিটাও চালানো হয়ে যাবে, স্কুটিটা স্টার্টই দেওয়া হয় না, স্কুটিটা পড়েই থাকে পার্কিংয়ে। তো এই কাজগুলো করে নেবো, এসে তারপর তোমাদের সাথে আবার একটু গল্প করব। চলো আগে ঘুরে আসি, এখনো সকালবেলা কিচ্ছু খাইনি, বাদামও খাইনি, কিচ্ছু খাইনি, ফিরে এসে তারপর খাবো। তো এই দেখো চলে এসেছি, বাজার থেকে নিয়ে এসেছি পুঁই শাক, মাছের মুড়ো দিয়ে রান্না করব, ওটাই দেখাচ্ছি। আর এটাকে ধোবে জানো, অয়নকে দিয়ে ধোয়াবো। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি, চা, বিস্কিট, ব্যাস। এই যে বিস্কিট। আজকে আমাদের ব্রেকফাস্টে একদম মুড়ি, মুড়ি ছাড়া আমাদের চলে না, সত্যি চলে না। আমরা অন্যান্য দিন এটা ওটা খেয়েও নিই, কিন্তু একটু বেলার দিকে হয়তো মুড়ি খেয়ে নিই। তো যাই হোক আজকে সকালবেলাও তাই, কারণ এই মুড়িটা খেয়েই না একটা সময় আমি নিজেকে সুস্থ করেছি। আর মুড়ি খেতে হেভি ভালোবাসি, কারণ আমাদের এখানে একটা সময় এমন গেছে 10 বছর আমরা মুড়ির মুখই দেখিনি। আর আগে আমাদের বাড়িতে এমন হতো, সন্ধ্যেবেলা আমাদের আড্ডা হতো, ভূতের গল্প হতো, বুড়ো মামা আসতো, সবাই আসতো। বুড়ো মামার গল্প তো তোমরা জানোই, খাওয়ার চ্যানেলে কতবার বলেছি। তো সেই সময় মুড়ি মাখা মাস্ট ছিল, মাস্ট। তো ওর জন্য আমার সাথে মুড়ি, মানে আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। অয়ন হয়তো অত ভালোবাসে না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তো আমি রেগুলার খাই। তুমি খাও? তুমি ভালোবাসো? ভালোবাসো? এই সাবাস। ছোটবেলায় না তুমি অফিস থেকে এসে বলতে মুড়ি খেতে? অয়ন যখন অফিস থেকে বাড়ি ফিরতো তখন এসে আবার খুব মুড়ি ঠুড়ি খেত। তো ও ভালোবাসে, ও বলছে দেখো আমার বাজে কথা বললো, বলার সাথে সাথে। তো যাই হোক এই হচ্ছে মুড়ি, আমরা হচ্ছে মুড়ি লাভার। আচ্ছা একদম বাদাম ঠাদাম ভেজে মুড়িটা ভালো করে একদম মেখেছি। আজকে তো অনেক ছুটি নিয়ে নিয়েছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তো অনেকটা আগে, 6টা 6:30। তা খাটের মধ্যে বসে বসে দুজনে মিলেই ফোনটা দেখছি। এটা এটা রেগুলারই করে থাকি, একটু সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই খাটের মধ্যে বসে বসেই ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম, খাটের মধ্যে বসে বসে এই ফোনটাকে স্ক্রোল করছি, করতে করতে দেখছি এটা ওটা, দেখি ফেসবুক দেখি, একটু ইউটিউবে একটু দেখি। তো ফেসবুক দেখতে দেখতে খুব হাসাহাসি করছি, এটা ওটা মানে অনেক রকম শর্টস আসে না, রিল আসে, সেগুলো দেখতে দেখতে হাসাহাসি করছি। দেখতে দেখতে একটা রিল এসছে, একটা স্কুলে সব বাচ্চা ছিল, একদম ছোটো ছোটো সব বাচ্চারা গাইছে, বন্দে মাতারাম গান গাইছে, একদম ছোটো ছোটো সরকারি স্কুলের বাচ্চারা। তো গানটা শুনছিলাম দুজনে মিলে, সকালবেলা হট করে ওটা সামনে এসছে, তা দেখছি সব বাচ্চারা মিলে গান গাইছে বন্দে মাতারাম। তো শুনছি, ভাল লাগছে, শুনতে ভাল লাগছে। তো হয় না একটা গান শোনার সাথে সাথে দেখবে তোমারও খুব সেই গানটা গুনগুন করতে ইচ্ছা করবে, একটু গাইতে ইচ্ছা করবে। গুনগুন করছি, মানে গুনগুন করছি, করতে করতেই দেখছি যখন বন্দে মাতারামটা বলার টাইম আসছে না, গলা দিয়ে বেরোচ্ছেই না, তাই না বলো অয়ন? গলা দিয়ে বেরোচ্ছেই না, চোখে না পুরো জল এসে গেছে। কেন এসে গেছে, কিসের কারণে এসে গেছে সত্যি বলছি জানি না। যখন এই গানটা শুনছি, শুনলে ওরম লাগছে না, শুনলে খুব ভাল লাগছে। যখন গানটা গাইতে যাচ্ছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, অয়নও কেঁদে দিয়েছে, আমারও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এরকম কার কার সাথে হয় বলো তো? গলা মানে পুরো ধরে গেছে, কিছুতেই মুখ দিয়ে বন্দে মাতারাম বেরোচ্ছে না, গলা একদম ধরে গেছে। তো যাই হোক এরকম দেখবে কিছু কিছু ফিলিংস হয়, কিন্তু খুব হাসাহাসি করছিলাম, খুব মজা করছিলাম। হঠাৎ করে গানটা সামনে এসছে, গানটা সামনে আসার পরে গুনগুন করতে গিয়ে এত মনটা ভাবুক হয়ে গেছে না, ভাবুক হয়ে গিয়ে মনটা যে ভাবুক হয়ে গেছে সেটাও বুঝতে পারছি না। এটা আরেকটা টাইমে হয়েছিল জানো, যখন রাম মন্দির হয়েছিল না, যখন রাম মন্দির করেছিল। দেখো রামের সাথে আমাদের সেরকম একটা কোনো সম্পর্ক নেই, আমাদের কৃষ্ণর সাথে যতটা সম্পর্ক, তাই না? তো রাম মন্দিরের আগের ঘটনা পরের ঘটনা আমরা কিন্তু কিচ্ছু জানি না, কোনো কিছু দেখিনি, কোনো কিছু না। কিন্তু সেটাও মানে 20 তারিখ না 22 তারিখ হয়েছিল, আমার তারিখটাও মনে নেই, 22 তারিখই মনে হয় হয়েছিল প্রতিষ্ঠা রাম মন্দিরের, আগের বছর 2024-এই তো হলো, যেদিনকে প্রতিষ্ঠা হলো না। আর রাম মন্দির দেখাচ্ছিল, আর ওই গানটা কি যেন গানটা, রাম আয়েঙ্গে, ওই গানটা শুনছি আর ওটার সাথে সাথে দেখছি। মানে এত কাজজি মনে হচ্ছে যেন আমি নিজেই রাম মন্দির প্রতিষ্ঠানের সময় ছিলাম বা কিছু একটা ওর সাথে জড়িত ছিলাম। এত চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে শুধু হাউ হাউ করে কাঁদছি, যেন মনে হচ্ছে সত্যি আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে রামজির আগমন ঘটে গেছে। না, চোখ দিয়ে এত কান্না পাচ্ছে, কান্না শুধু পাচ্ছে না, কাঁদছি আর কাঁদছি।
লাস্ট টাইমে অনেকে বলেছে প্লিজ বন্ধ করো, ইয়েটা বন্ধ করো, আপাতত বন্ধ করো। আর ওটা এখনও জানো তো, যখনই শুনি না ওই ছেলেটার গানটা আর তার সাথে যদি রাম মন্দির দেখি, আমার না শুধু কান্না পায়, আমি শুধু কাঁদতে থাকি। এই যে তোমাদের কাছে বললাম, আমার অলরেডি ভিতরটা খুব ডিস্টার্ব হতে শুরু করে। তো এটা দেখবে একটা আনন্দের, কিন্তু এটা হচ্ছে ভাবুক ভিতরে একটা ইয়ে। তো আমাদের তো কত সময় আমরা কৃষ্ণ ঠাকুরের গান শুনি, কত কিছু শুনি, তাই না? কিন্তু এত ভাবুক কিন্তু সবসময় লাগে না। যার সাথে কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই, তার মন্দিরে কোনোদিনও যাইনি, তার মন্দির কোনোদিনও দেখিনি, কিছুর সাথে কিছু সম্পর্ক নেই, আর যখন ওই দিন দেখাচ্ছিল না, আমি চোখ দিয়ে শুধু জল, মানে কাঁদছি আর কাঁদছি, আমিও কাঁদছি, অয়নেরও চোখ দিয়ে জল বেরোচ্ছে। এরকম কার কার সাথে হয়েছে আর কার কার সাথে হয় বলো তো? আজকে সকালবেলা একদম বন্দে মাতারম গাইতে গিয়ে আমার মানে অবস্থা টাইট হয়ে গেছে, বেরোচ্ছেই না গলা দিয়ে। যখনই গলা দিয়ে বেরোচ্ছে, মানে চোখ দিয়ে গলাটা পুরো মানে মনে হচ্ছে কি কেউ এরকম করে ধরে রেখেছে, চোখ দিয়ে মানে শুধু জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে আজকে সকালের ঘটনা। তো এখন চা খাই, আবার নইলে গলা আমার ধরে যাবে, চাটা খাই। আজকে সকালবেলা টিভিতে একটা নিউজ দেখলাম, আজকে এটা নিয়ে আমি কথা বলবো। এই নিউজটা ঘটেছে ভূপালে, ঠিক আছে? বিয়ে সংক্রান্ত কেস এত শুনছি আর এত শুনছি, টিভি চালালেই শুনতে পাচ্ছি, এবং অনেকগুলো মাস ধরে, বছর ধরেই বলতে গেলে শোনা যাচ্ছে, নীল ড্রামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এই করছে ওই করছে। তো এই জিনিসটা নিয়ে আজকে আমি আলোচনাও করছিলাম, আমি এই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলি, এগুলো মনের মধ্যে চলছে। তো রিসেন্টলি এই ঘটনা ঘটেছে ভূপালে, খুব ভালো ভাবো রাজ পরিবারে দেখে শুনে দিয়েছে, মানে খুব বড় ভালো পরিবার দেখে বিয়ে দেয় না, সেরকম দেখে বিয়ে দিয়েছে। 5 মাসের মধ্যে ভাবো মেয়েটাকে ফিনিশ করে দিয়েছে, আবার বলে দিয়েছে ওটা নাকি নিজেই নাকি করেছে। তো যাই হোক, এই ধরনের কথাবার্তা মানে রেগুলারই আমরা শুনতে পাচ্ছি। এই বিয়ে সংক্রান্ত কেস নিয়ে তোমরা অনেক দিন আগেও আমাকে বলেছো, দিদি তুমি কখনো বলো এই বিয়ে নিয়ে কথা। আমি আগে কখনো বলিনি, বিয়ে বলো কোনো কিছু বলো, এই যে পরিবারে পরিবারে বিয়ে হয় না, আমরা কি করি উপরে উপরে দেখেই বিয়ে দিই, তাই না? বা আমি আমার বেলাতে খুব শুনতাম যে সেই সব মেয়েরা হচ্ছে খুব ভালো মেয়ে, যারা প্রেম করে বিয়ে করে না, সম্বন্ধ দেখে যাদের বিয়ে হয়, সেই সব মেয়েরা হচ্ছে খুব ভালো, পরিবার থেকে দেখে শুনে বিয়ে হয়। তো আমার একটা কথা এখানে রয়েছে, যে পরিবার থেকে দেখে বিয়ে দিক কি সম্বন্ধ দেখে বিয়ে দিক, ঠিক আছে? তোমার যদি ভালো জীবনযাপন কাটানোর হয় না, তো তুমি ভালো জীবনযাপনই কাটাবে। তোমার যদি ভাগ্যে না থাকে না, কপালে না থাকে, তো তুমি ভালো জীবনযাপন কখনোই কাটাবে না। বিয়ে বলো, এই জিনিসটা কিন্তু খুব অন্যরকম একটা জিনিস। অনেকে আগেকার দিনে বলতে এটা উপর থেকে মানে মানে উপর থেকে নাকি এটা বিচার হয়ে আসে, আমি সেই সব দিকে গেলামই না। কিন্তু আমি মনে করি বিয়েটা না ছেলেকে দেখেই একটা মেয়েকে বিয়েটা করা উচিত। শ্বশুর শাশুড়ি একটা সময় তোমার পাশে থাকুক না থাকুক, ছেলেটাই যদি তোমার পাশে না থাকে, তাহলে কিন্তু তোমার জীবনটাই পুরো বৃথা হয়ে যাবে, ঠিক কি না? তাই না? আজকে চলো এটা নিয়েই একটু আলোচনা করি। কোথায় কি ঘটেছে এটা দেখেই হয়তো মনে হলো যে এই জিনিসটা নিয়ে আলোচনা করি। আমি কোনো বিষয় নিয়ে আলোচনা করবো না, যে যেটা ঘটে গেছে যেটা নিয়ে বলছে সেটা না, কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব তোমাদের সাথে। তোমাদের কি মতামত তোমরাও জানিও, আমি আমার মতামতটুকুই জানাবো। তো আমি এটা সবসময় খুব মনে করি যে কাউকে বিয়ে করার জন্য না, যাকে আমি বিয়ে করছি আমি তাকে দেখেই বিয়ে করব, আর কাউকে দেখে না। তাদের পরিবার যদি খারাপ হয়, কিন্তু সেই ছেলেটা যদি তোমাকে ভালোবাসে, দেখবে ছেলেটা তোমার জন্য 100% দিয়ে দেবে, তাই না? সে তোমাকে ভালো রাখবেই। তো তার সাথে ভালো থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবার ধরো পরিবার খুব ভালো, ছেলেটা ভালো নয়, তুমি কি সারা জীবন তার সাথে কাটাতে পারবে? ছেলেটা তোমাকে ছেড়ে চলে গেল 2-3 বছর বাদে, পরিবার বললো ঠিক আছে, এত ভালো পরিবার বললো ঠিক আছে তুই আমাদের সাথেই থাক, আমাদের মেয়ের মতন থাকবি। তোমার কি সারাটা জীবন তাদের সাথে কাটাতে বেশি ভালো লাগবে, না তোমার মনে হবে যে আমি যদি আমার স্বামীর সাথেই সারাটা জীবন কাটাতে পারতাম, যার হাত ধরে আমি এসেছি, তাহলে বেশি ভালো হতো? এটা বলো তো। আজকে আমি এই নিয়ে যখন আলোচনা করছি, তো আমি এটাই বলছি, আমারও কিন্তু এটা খুব মনে হতো একটা সময়, যে কাউকে যদি আমি বিয়ে করি, তো অবশ্যই আমি ছেলেটার একদম নারী নক্ষত্র জেনে বিয়ে করব। তার মা বাবা, তার পরিবার কে কী করছে কি না করছে, এটা আমি কখনোই জানবো না। আরেকটা জিনিস, ছেলেটা দেখবে যদি খুব ভালো ছেলে হয়, তোমাকে খুব ভালোবাসে, ভালোবাসা আর পটানো বা তেল মারা দুটো কিন্তু আলাদা জিনিস। আমি এটাতে পরে যাচ্ছি। ছেলেটা দেখবে যদি তোমাকে খুব ভালোবাসে, তাহলে অবশ্যই জানবে তার পরিবারের শিক্ষা দীক্ষা কিন্তু খুব ভালো, তবেই ছেলেটা কিন্তু খুব সুশিক্ষায় শিক্ষিত হবে। আর ছেলেটা তোমাকে খুব সম্মান দেবে, সবচেয়ে বড় কথা ভালোবাসার থেকেও সম্মান। আমি এটা খুব মনে করি, বাড়িতে যে পোষ্য থাকে না, কুকুর বেড়াল, তাই না, গরু ছাগল, এদেরকেও কিন্তু আমরা ভালোবাসি। ভালোবাসা আর সম্মান দুটোর মধ্যে কিন্তু আলাদা পার্থক্য রয়েছে। কেউ যদি আমাকে সারা জীবন সম্মান দেয় আর একটু কম ভালোবাসে, আমি তার সাথে বেশি থাকতে পছন্দ করব।
কেউ যদি আমাকে খুব ভালোবাসে কিন্তু আমাকে কোনো সম্মান দেয় না, যখন তখন আমাকে আছাড় মারছে, তুলছে, ফেলছে, যা খুশি বলছে, পরে এসে বলছে ঠিক আছে আমি তোমায় খুব ভালোবাসি, চলো সরি, চলো দুটো গোলাপ দিয়ে দিলাম, দুটো গয়না দিয়ে দিলাম, তা আমি ওরকম ভালোবাসা কখনো চাই না। এটা আমি আমার কথা বললাম। আজকাল দেখো মানুষে কিন্তু প্রেম ভালোবাসায় কোনো মেয়েরা খুব একটা জড়াতেও চায় না, ভয় পায় তারাও কিন্তু এখন ভাবে ভালো ঘরের ছেলেমেয়েরা যে মা বাবা যেখানে বিয়ে দেবে আমরা সেখানেই বিয়ে করব, মা বাবা যেটা আমাদের জন্য করবে সেটা বেস্ট করবে। আর মা বাবা কি করে, মা বাবা কিন্তু সবসময় ছেলের পরিবার দেখে মেয়েকে বিয়ে দেয়, তাই না? ছেলের পরিবার কেমন হবে, সে কতটা আমাদের থেকে বেশি এস্টাবলিশ হবে, তাই না? ফিনান্সিয়াল দিক দিয়েও আমাদের থেকে বেশি উন্নত হবে, তার বেশি থাকবে পয়সা করি সব কিছু। সবসময় কিন্তু মেয়ের বাবা মারা এগুলোই দেখে, খুব শিক্ষিত হবে, খুব সফিস্টিকেটেড হবে। তো আমরা কিন্তু সবসময় এগুলোই দেখি, তাই না? উপরে উপরে বিচার করি। এটা কিন্তু খুব একটা মানে ভীষণ ডেঞ্জারাস ব্যাপার। এটাই আমি সবসময় বলি, উপরে উপরে সবাই ভালো, তুমি কাকে চিনবে? শুধু একটাই জিনিস, মিষ্টি মিষ্টি করে কথা বলো, গুছিয়ে গুছিয়ে কথা বলো। এখনকার দিনে দেখবে স্কুল কলেজ সব জায়গায় ফার্স্টেই শেখানো হয় ম্যানার্স। তোমার উপরে উপরে ম্যানার্স, যেটা আমাদের আগের জেনারেশনদের মধ্যে আমি কখনোই দেখিনি। এখন স্লাইডারটা গিয়ে দিয়ে এলাম, এত আওয়াজ আসছে বাইরে থেকে। তো আমি এটাই সব সময় বলি, এখনকার দিনে সব থেকে বেশি শেখানো হয় ম্যানার্স, উপরে উপরে ব্যবহার, মিষ্টতা, কথায় মিষ্টতা, যাতে তোমার ভিতরে কি আছো তুমি মানুষটাকে যেন কেউ চিনতে না পারে। এটাই কিন্তু এখনকার দিনের সবচেয়ে বড় এডুকেশন। তুমি ভিতরে কি, তোমাকে যেন কেউ বুঝতে না পারে, জানতে না পারে, তাই না? আর যত বড় বড় স্কুল বলো, বড় বড় বাড়ি বলো, এর যেন তারা দেখবে কত সফিস্টিকেটেড কথাবার্তা। ইভেন আমি এখন যে বাড়িতে রয়েছি, যে ফ্ল্যাটে রয়েছি, আমি এখানে আসার আগে এত সফিস্টিকেশন, এত মানুষের মিষ্টি মিষ্টি কথা, সত্যি বলছি আমি কোনো দিন শুনিনি, কোনো দিন জানিনি। আমি যখন এই বাড়িতে আসি, এই বাড়িতে এসে সবার সাথে মিশি, প্রথমের দিকে তো আমি মিশতাম, সবার সাথে মিশতাম। আমি কিন্তু এই বাড়িতে এসে অ্যাসোসিয়েশনেও ছিলাম, ঠিক আছে? অ্যাসোসিয়েশন গ্রুপের মধ্যেও আমি যুক্ত হয়েছিলাম। একজনই মহিলা যুক্ত হয়েছিল অ্যাসোসিয়েশনে, আমি ছিলাম সেই মহিলা। আমি তখন এদের সাথে মিশেছিলাম, মিশে বুঝতে পেরেছিলাম। আমি প্রথম আমার মনে হতো এদের থেকে আমি এরকম ভদ্রলোক, এত সফিস্টিকেটেড, এত ভদ্রলোক আমি কোনোদিনও দেখিনি। কিন্তু আমি যত মিশেছি তত বুঝেছি এরা খুব অন্যরকম মিন্স এরা সব কিছু খুব উপরে উপরেই করে। ধরো আমি বলছি, প্রধানমন্ত্রী যোজনা থেকে একটা ডোনেশন বের করা হলো যে এখানে আপনারা এসে ডোনেশন করুন। এটা করোনার টাইমের আমি কথা বলছি। তো সবাই করোনার টাইমে ডোনেট করছিল, মনে আছে, টাকা পয়সা। সেই সময় প্রধানমন্ত্রী যোজনা থেকেও বলছিল। তো এরা সবাই তখন খুব হোয়াটসঅ্যাপে লেখালেখি করছিল যে হ্যাঁ আমাদের এখানে ডোনেশন দেওয়া উচিত, কত মানুষের কত কষ্ট হচ্ছে, কত সমস্যা হচ্ছে। তো যখন ওরা হোয়াটসঅ্যাপে লেখালেখি করছিল না, আমি পুরো হা হয়ে গেছি যে এরা কত কিছু জানে, মানুষের দুঃখ কষ্ট বেদনা সম্পর্কে এরা কত অ্যাওয়ার। এক একজন 2,000 টাকা, 2,500 টাকা, 5,000 টাকা সব ডোনেট করছিল। আর সব হোয়াটসঅ্যাপে লিখছিল যে আমি এত ডোনেট করেছি, আমিও এরকম ডোনেশন দিয়েছি, এবছর আমি আর খুব একটা ভালো ডোনেশন দিতে পারলাম না, তো আমি এর জন্য 5,000 টাকা দিচ্ছি, এরকম সব লিখেছিল। তো আমি না সেই সময় তো বুঝতাম না, জানো তো। তা আমি ভেবেছি এখানে লোকজন এত ভালো, এত এই বাড়িতে সব ইঞ্জিনিয়ার, বড় বড় টপ ইঞ্জিনিয়ার, সব BMW নিয়ে ঘোরে, মানে একটা বিশাল ব্যাপার। আমাদের এই বাড়িতে কিন্তু আমি যেরকম থাকি ভুলে যাও আমাকে, অন্যান্যরা একদম অন্যরকম, খুব হাইফাই। তো আমি একদিন না বলেছি, মানে লিখে ফেলেছিলাম, তো হোয়াটসঅ্যাপে, মনে আছে যে আমাদের এখানে আশেপাশে কিছু খুব গরিব লোক আছে যারা একদম খুব বাজে অবস্থা তাদের, তারা মানে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, একদম আমাদের বাড়ির কাছাকাছি, মানে আমাদের এই সোসাইটি থেকে বেরিয়ে গিয়ে, রাস্তা থেকে বেরিয়ে গিয়ে একটু অন্য জায়গায়, যেখানে ওই যে গ্রামের মতন একটা জায়গা আছে, এখান থেকে বেরিয়ে গিয়ে, ওই জায়গাটা ডেভেলপ হয়নি। এখানে কিন্তু অনেক জায়গা এমন আছে হোয়াইট ফিল্ডে যেগুলো কিন্তু ডেভেলপ হয়নি এখনও। সেই জায়গায় এখনও খুব আদিবাসীরা রয়েছে, মনে আছে, আমি ছাদ থেকে তোমাদের দেখাই, পিছন দিকে আমাদের ইউক্যালিপটাস গাছ রয়েছে, ওখানে অনেক গরিব গরিব লোকেরা রয়েছে। ওদের সেই সময় খুব খারাপ অবস্থা আমার মনে হচ্ছিল হয়েছে। তো আমি বলেছিলাম চলো একবার গিয়ে দেখে আসি, আর ওদের যদি আমরা ওদের জন্য কিছু করতে পারি। মুখের উপরে বলে দিয়েছিল যে আমরা এরকম কোনো জায়গায় কাউকে কিচ্ছু করতে পারবো না, আমরা যেখানে এই প্রধানমন্ত্রী যোজনা এগুলো রয়েছে সেখানেই আমরা দেব। পরে আমরা বুঝেছিলাম, মানে আমি বুঝেছিলাম যে যেখানে ট্যাক্স ফ্রি আছে, মানে যেখানে এরা ট্যাক্সে ছাড় পারবে, বা যেখানে এরা লোককে শো করতে পারবে যে আমি কিছু করছি, তবেই এরা করবে।
আদারওয়াইজ এরা কিচ্ছু করবে না। আমি সেই সময় এটাও বলেছিলাম স্ট্রিট ডগেদের জন্য কিছু করা উচিত। তখন মানে আমি আমার বান্ধবীকে বলেছিলাম, মনে আছে, যে বান্ধবী আমার গুগলে চাকরি করে, সে মানে করতো আমার পাশের বাড়ি, ওকে আমি বলেছিলাম যে আমরা যদি সবাই মিলে কিছু টাকা ডোনেট করি, আর তারপর যদি আমাদের তো এখানে অনেক স্ট্রিট ডগ আছে দূরে, ওদের জন্য যদি কিছু করতে পারি। ও পরিষ্কার মুখের উপর বলে দিয়েছিল যা করার করে নিয়েছি, যা করার দিয়ে দিয়েছি। এরপর আশেপাশের কারোর কিছু হলে বা স্ট্রিট ডগদের জন্য ভাবার আমাদের নয়, এরকমভাবে বলে দিয়েছে। বলছে ওটা হচ্ছে সরকারের, আমাদের ভাবনার কিছু নেই, ওদের জন্য আমরা কিছু ভাবতে যাব না। তো সেই দিন আমি কিন্তু বুঝেছিলাম যে মানুষে কিন্তু খুব অন্যরকম হয়, মুখে একরকম ভিতরে একরকম। আর এই যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, যারা খুব বড় বড় স্কুল থেকে পাশ করা, খুব বড় বড় টপ টপ ইঞ্জিনিয়ার বা অন্য কিছু, এরা কখনো কোনো সময় যেখানে লোকে কিছু জানতে পারবে না সেখানে এরা কিচ্ছু করে না, কিচ্ছু না। তো আজকে বিয়ে নিয়ে কথা বলতে বলতে আমি এই কথাটা কেন বললাম, যখন আমরা কোনো জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছি আজকালকার দিনে, আমরা কিন্তু উপরে উপরেই বিচার করছি, তাই না? কি ভদ্র সভ্য ফ্যামিলি, কি ভালো, মানে মা হচ্ছেন জাজ, ঠিক আছে, উনি উকিল, তার ছেলের সাথে মেয়েকে বিয়ে দিচ্ছি, এর চেয়ে আর কি ভালো হতে পারে? তারপর কিছুদিন বাদেই বলছে যে বাপের বাড়িকে বলছে যে তোমরা আমাদের স্টেটাসেই নও, তোমরা আমাদের সাথে একদম সম্পর্ক রাখবে না, মেয়ের সাথে একদম সম্পর্ক রাখবে না। তারপর আবার বলছে মেয়েটার নামে ওর বাবা নাকি 20 লক্ষ টাকা মেয়ের নামে রেখে দিয়েছে, ছেলেটা বলছে সেই টাকাটাও আমার নামে করে দাও, নইলে তোমাকে একদম করে দেবো। মেয়েটা নাকি রেগুলার ওর বন্ধুদের চ্যাট করে গেছে, আমি ট্র্যাপড হয়ে গেছি ব্রো, আমি ট্র্যাপড হয়ে গেছি। তো আমি কিন্তু এটাই আজকে দেখছি, এটা দেখছি বলেই তোমাদের সাথে আলোচনা করছি যে আমরা না খুব উপরে উপরেই বাঁচি। তোমাদের ডিগ্রি কি, তোমার সার্টিফিকেটটা কি, এই জিনিসটা যে কি ডেঞ্জারাসভাবে আমাদের উপর এফেক্ট করছে ভাবতে পারবে না। আমার কমেন্ট সেকশানে এত বাজে বাজে কথা লেখে, তারা কিন্তু সব শিক্ষিত, সব শিক্ষিত। তাদের আমি ফটো দেখি এক এক সময় আর বুঝি যে তারা আমার উপরে যাদের রাগ বা আমাকে অয়ন বলে যে তোমাকে মৌমি, যারা যারা আজে বাজে কথা লিখছে তারা কিন্তু খুব শিক্ষিত লোকেরা, আর অন্য লোকেরা কিন্তু তোমাকে কেউ ঘাটাতেই আসে না। এখন আমাকে সব স্টাডি করছে, পড়ছে, আর আমি এত সহজ সরলভাবে সিম্পলভাবে থাকি, ঘরের ড্রেস পরে থাকি, বসে বসে এরমভাবে কথা বলি, এর জন্য কিন্তু খুব রাগ, ঠিক আছে? তো আমি এগুলো সব বুঝি, খুব সাবধান জানো তো এই জিনিসগুলো থেকে, খুব সাবধান। যারা উপরে উপরে কথা বলে, উপরে উপরে ভাবে মারাত্মক সফিস্টিকেটেড, সাজ পোশাক সমস্ত কিছুতে পারফেক্ট, সব সময় তারা পার্লারে একদম চুল স্ট্রিমিং টেমিং করে এসে অলওয়েজ তোমার সামনে সে পারফেক্ট হয়ে দাঁড়াচ্ছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল তাদের নিয়ে, যারা অলওয়েজ পারফেক্ট, তোমার তাদের দেখে মনে হয় এরা কি কখনোই ইমপারফেক্ট হতে পারে না। তো মনে রাখবে এদের থেকে খুব সাবধান। দেখতে ভালো হোক দেখতে খারাপ হোক, সবসময় দেখবে বিদেশ ফোটাবে, হয়তো একদিন বিদেশ ঘুরে এসছে, সেটা সবসময় তারা ফোটাবে, কখনো তোমার সামনে ক্যাজুয়ালি আসবে না, কখনো আসবে না তারা তোমার সামনে ক্যাজুয়ালি, সবসময় সেজে গুজে টিপ টপ হয়ে আসবে। একটা গয়না যদি কেনে, সব সময় এসে তারা তোমাদের দেখাবে যে এই গয়নাটা কিন্তু আমি কিনলাম, এইটা কিন্তু আমি করলাম। এগুলোই হচ্ছে তাদের সবচেয়ে মেন জিনিস, তারা সবসময় এগুলো দেখায়, এগুলো দেখিয়ে তারা বোঝাতে চায় তাদের স্টেটাস, তাদের ওঠা বসা। কথা বলতে যাবে যেন মনে হয় সব কিছু স্ক্রিপ্টেড, সব কিছু সেই সুন্দরভাবে সে কথা বলছে, তার কথা যেন কোনো ভুল নেই, কোথাও যেন কোনো মিস্টেক নেই, সব কিছু যেন পারফেক্ট চলছে। তো খুব সাবধান, খুব সেরকম লোকের থেকে খুব সাবধান হয়ে যাও। বিশেষ করে যেসব জায়গায় মেয়েকে বিয়ে দিচ্ছ বা মেয়েকে করছো, কখনো ওই ম্যাট্রিমনি এইসব জায়গা থেকে কখনো খোঁজখবর নেওয়া উচিত না। সবসময় নিজেদের গিয়ে দেখে খোঁজখবর নিতে হয়। আর এখন তো পাড়ার লোকেরাও কিচ্ছু বলে না কারণ নামে, তাই না? এখনকার দিনে পাড়ার লোকেরাও কেউ কারোর সাথে মেশে না, কেউ কারোর সম্পর্কে কিচ্ছু বলে না। আর এখনকার দিনে আমি আরেকটা জিনিসও দেখেছি, কারোর যদি কারোর খারাপ হতেও যায়, তবু পাড়ার ধরো যেখানে তুমি গিয়ে খোঁজ খবর নিচ্ছ, দেখবে সেই পাড়ার লোকও তোমাকে কখনো অ্যালার্ট করবে না, যা তুই মর গিয়ে ওর সাথে বিয়ে করে, মানে এরকম একটা ব্যাপার। কেউ কারোর যেন ভালোই চায় না, এই জন্য দেখবে কারোর লাইফে ভালো হয়ও না। আর এর জন্যই সবার জীবনে ফার্স্টেশন, সবার জীবনে ফার্স্টেশন, এটা কখনো করা উচিত না। তাদের লাইফে সবচেয়ে বেশি প্রবলেম আসে। এই আমার যখন বিয়ে হয়েছিল, আমি শুধু একটা কথাই বলবো যে আমি অ্যাস্ট্রোলজি খুব বিশ্বাস করতাম, কারণ আমার যে চেনা পরিচিত দাদু ছিলেন উনি অ্যাস্ট্রোলজার ছিলেন। আমি আমার নিজের কুষ্টি ওনার কাছে বিচার করেই বিয়ে করেছিলাম, যেটা আমাদের বাড়িতে কেউই কখনো করেনি, আমার দিদিও করেনি, ইভেন আমার মা বাবার বিয়েও কিন্তু কুষ্টি মেনে ফেনে হয়নি, আজ থেকে কত যুগ আগে। তো আমার দিদি ভাইয়ের বিয়েও কিন্তু কুষ্টি ফুষ্টি মেনে হয়নি, তারা কেউই মানে না। আমাদের বাড়িতে কিন্তু অ্যাস্ট্রোলজি খুব একটা কেউই বিশ্বাস করে না, ইভেন আমার মাও নয়, কিন্তু আমি খুব বিশ্বাস করি। আমি দাদুর কাছে নিয়ে গেছিলাম আমার আর অয়নের দুজনের কুষ্টি মেলানোর জন্য, বলেছিলাম যদি আমাদের দুজনের কুষ্টি মিলে যায় তাহলেই আমরা বিয়ে করব।
তো সেটা এখন আমি পেয়েছিলাম তাই করেছিলাম। তো তোমাদের কাছে যদি সেরকম কোনো ভালো অ্যাস্ট্রোলজার থাকে যারা কুষ্টি মেলায়, একটা জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো বলবে এটা কুসংস্কার, তারা যেও না, তারা তোমাদের লাইফ তোমাদের মতন কাটিও, কিন্তু যারা তোমরা আমার কথার উপর দম রাখো বা বিশ্বাস রাখো, কুষ্টি মেলানোটা কীরকম জানো তো, তোমার আর তোমার যার হাজব্যান্ড হতে চলেছে তাদের মধ্যে চিন্তা ভাবনার কতটা মিল, এটা হচ্ছে কুষ্টি, আর কিছুই না। যে ওর কত পয়সা হবে, ও কত বড়লোক হবে, কত বড়লোকের সাথে তোমার বিয়ে হবে, ওই তো বড়লোক দেখে বিয়ে করেছে 5 মাসের মধ্যে ফিনিশ। তো এগুলো দেখে কিন্তু কখনো যাওয়া উচিত না। কুষ্টি মেলানো মানে হচ্ছে মিল, তোমার সাথে তোমার হাজব্যান্ডের মানসিকতায় কত মিল, যার সাথে তুমি সংসার করছো তার সাথে যদি তোমার 16 আনাতেই মিল হয়ে যায় তো খুব ভালো, যদি তোমার 12%ও মিল হয়ে যায়, চিন্তা ভাবনায় মিল হয়ে যায়, তুমি সারা জীবন তার সাথে কাটাতে পারবে, সারা জীবন তার সাথে কাটাতে পারবে। তো এটা আমি মনে করেই দাদুর কাছে গিয়েছিলাম। তো দাদু আমাদের বলেছিল আমার আর অয়নের চিন্তাধারার মধ্যে 16 আনাই মিল, তো এটা আমাদের বলেছিল। তো যাই হোক, এগুলো আমি বিশ্বাস করেছিলাম, সেই বুঝেই আমি এগিয়েছিলাম। আমি অয়নকে বলে দিয়েছিলাম যদি আমাদের মিল না আসে, যদি দাদু অ্যাস্ট্রোলজিক্যাল মিল না দেখায়, আমি তোমাকে বিয়ে করব না, যতই আমি তোমাকে ভালোবাসি, দরকার বলে আমি আর কারোকে বিয়ে করব না, আমি একাই থেকে যাব, কিন্তু আমি তোমাকেও বিয়ে করব না। বিয়ের 5 বছর বাদে আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি আমাকে ছেড়ে দেবে, আর আমি একটা ডিভোর্সি মেয়ে হয়ে থাকবো, বা আমি ঘরে বসে বসে কাঁদবো, বা 2 দিন বাদে তুমি আমাকে মারধর করবে, আমি তোমায় মারধর করব, এরম যেন কোনো কিছুই না হয়, দুজনের সুখ শান্তি উধাও হয়ে যাবে, এরম যেন কোনোদিনও না হয়। তো আমি দাদুর কাছে গিয়েছিলাম যে দাদু তুমি যদি বলো আমি বিয়ে করবো, না হলে কিন্তু আমি বিয়ে করব না। তো আমার দাদু কিন্তু আমাদের বিয়ের 3-4 বছর বাদেই দাদু মারা গিয়েছিলেন, কিন্তু আমার দাদু মানে ওই দাদু আমার রক্তের তো কেউ নয়, আমাদের যে কুষ্টিটা মিলিয়ে দিয়ে গিয়েছিল, বলতে নেই আমাদের দুজনের 18 বছর আমরা সংসার করছি, বলতে নেই এখন অবধি আমরা বন্ধুর মতন সংসার করছি। আমার দাদু শুধু একটা কথাই বলেছিল, এই ছেলেটাই তোর জীবনের বেস্ট ছেলে, আর এই ছেলেটা ছাড়া কাউকে বিয়ে করবি না। আর এখনকার দিনে সবাই যেগুলোকে কুসংস্কার বলে, তাহলে আজকে এই অবস্থা কেন? তোমরা তো সব কিছু দেখে শুনে বিয়ে দিচ্ছ, এত ভদ্র বাড়ি, এত ভালো, এত সফিস্টিকেটেড, এত সুন্দর কথাবার্তা, তারপর সব কিছু এরকম খারাপ হয়ে যাচ্ছে কেন? কারণ আমরা সব কিছুকে অবজ্ঞা করি, আমাদের শাস্ত্র, আমাদের সব কিছুকে, পুরনো যা কিছু আছে আমরা সেগুলোকে অবজ্ঞা করি, আর এই অবজ্ঞা করাটাই কিন্তু আমাদের শেখাচ্ছে বিদেশি শিক্ষা, যে অবজ্ঞা করো, নিজের জিনিসকে অবজ্ঞা করো আর আমাদেরকে রেসপেক্ট করো। বিদেশি শিক্ষা আমাদের কিন্তু এগুলোই শেখাচ্ছে, তাই না? আর আমি যেতে যেতে লাস্টে একটা কথাই বলতে চাই, বিয়ে করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সারা জীবনের ব্যাপার, খুব বুঝে শুনে এই বিষয়টাতে এগিয়েও। সারা জীবন একা থাকবো, ভালো থাকবো, তাও ভালো, কিন্তু এমন কোনো মানুষের সাথে থাকবো না যে আমার সারা জীবনটাকে নরক বানিয়ে দেবে, আর আমি বাইরে শুধু শো অফ করে বেড়াবো যে আমি ভালো আছি, আর আমার চোখের তলায় পড়বে এত এত কালি, আর আমার সারাটা জীবন চলে যাবে জলে, এরম যেন না হয়, তাই না? আমরা প্রত্যেকে ভালো বাঁচার অধিকার আমাদের আছে, প্রত্যেকের ভালোভাবে বাঁচার অধিকার, আনন্দে বাঁচার অধিকার আমাদের আছে। কারোকে লোক দেখানো, প্রিটেন্ড করে বাঁচার আমাদের কোনো দরকার নেই, সমাজকে দেখানোর কোনো দরকার নেই যে আমি কতটা ভালো আছি, আমার কাছেই আমি ভালো আছি, এটাই ইম্পর্টেন্ট। তোমার হয়তো মনে হচ্ছে যে মৌমি ভালো নেই, কিন্তু আমি জানি আমি কতটা ভালো আছি, তাই না? আর লোকে যত কম জানবে যে তুমি ভালো আছো, তবেই কিন্তু তুমি বেশি ভালো থাকবে। তাই লোকে তোমার বিষয়ে যত কম জানবে, কম বুঝবে, ততই ভালো। হাজব্যান্ড খাইয়ে দিচ্ছে, হাজব্যান্ড গালে চুমু দিচ্ছে, হাজব্যান্ড লাভ লিখে দিচ্ছে, এত প্রিটেন্ড করতে হবে না, নিজের জিনিস নিজের মধ্যে রাখো। ভালো জিনিসও খারাপ হয়ে যায় যত তুমি প্রিটেন্ড করতে যাবে, যত তুমি দেখাতে যাবে। চলো, বাই।